আমরা জানি যে অ্যাটমকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং আমরা আরও জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন তার চারপাশে ঘুরতে থাকে। এখন ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে সেইটা প্রকাশ করা হয় কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে। এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে চাই, ধরি একজন মানুষের অবস্থান আমরা জানতে চাই 10 তলা বিল্ডিংয়ে। তাহলে আমরা ধরি লোকটি 3য় তলায় অবস্থান করে, তাহলে প্রথম আমরা জানলাম লোকটি পাশ করে 3য় তলা। এখন যদি আমরা আরো স্পেসিফিকভাবে যদি জানতে চাই লোকটির অবস্থান, তাহলে আমরা বলবো 3য় তলায় অনেকগুলো রুম থাকতে পারে, রাইট? তাহলে আমরা আরো লোকটি যদি রুমের অবস্থান রুম নাম্বারও যদি বলে ফেলি তাহলে আরো স্পেসিফিকভাবে হয়ে যায়। এখন যদি আরো ক্লিয়ারলি বলতে চাই তাহলে লোকটি শুয়ে আছে না বসে আছে সেটা যদি আমরা বলি তাহলে আরো ক্লিয়ারলি লোকটির অবস্থান আমরা জানতে পারবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন মানুষের ভালোভাবে অবস্থান ক্লিয়ার করার জন্য আমরা অনেকগুলো ফ্যাক্টর ইউজ করছি। সেম ভাবে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে চারিদিকে, সেইটা কিভাবে করতেছে এবং কোন অবস্থানে ঘুরতেছে সেটা প্রকাশ করার জন্য আমরা কোয়ান্টাম নাম্বার ব্যবহার করি এবং সেই ক্ষেত্রে আমরা কোয়ান্টাম নাম্বারের 4টা ফ্যাক্টর ব্যবহার করি। 4টা ফ্যাক্টরগুলো প্রথম হচ্ছে n, যেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর l সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর m ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর s স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম যদি আমরা দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে প্রধান কক্ষপথগুলো ঘুরতে থাকে। অর্থাৎ এখানে আমরা যদি বিল্ডিংয়ের 3য় তলাকে আমরা প্রধান কক্ষপথ বলতে পারি, হ্যাঁ, সেইভাবে যে প্রধান কক্ষপথে ঘুরতে থাকে সেইটাকে বলা হয় n, অর্থাৎ প্রধান কক্ষপথ যেটাতে ইলেকট্রন ঘুরে। এবং এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই প্রধান কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটার একটা সূত্র হচ্ছে 2n²। সর্বোচ্চ 2n² সমপরিমাণ ইলেকট্রন আমাদের প্রধান কক্ষপথে থাকতে পারে। অর্থাৎ এখানে যদি n এর মান হয় 1 তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2 × 1 অর্থাৎ 2টি। 2 নম্বর কক্ষপথে থাকতে পারে 2 × 2² অর্থাৎ 8টি। সেইভাবে আমরা অনেকগুলো কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা জানতে পারি। তারপর আমরা দেখি যে l অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ারলি যদি দেখি যে এই ইলেকট্রনগুলাই প্রধান কক্ষপথগুলো ঘুরতে থাকে, প্রধান কক্ষপথে ঘুরতে থাকে এই ইলেকট্রন, কিন্তু প্রধান কক্ষপথে অনেকগুলা উপশক্তি স্তর থাকে এবং ইলেকট্রনগুলা প্রধান কক্ষপথে কিভাবে আছে সেইটা প্রকাশ করা হয় l এর মাধ্যমে। অর্থাৎ l হচ্ছে উপশক্তি স্তর অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। l আমরা যদি n এর মান 2 ধরি তাহলে l হবে 0 থেকে n-1 পর্যন্ত। সো আমরা l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান যদি আমরা 2 ধরি তাহলে l এর মান হবে 0, 1, 2, 0, 1। n এর মান যদি 3 ধরি তাহলে l হবে 0, 1, 2। সেমভাবে n এর মান 4 হলে l এর মান হবে 0, 1, 2, 3। আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে l এর মান যদি যখন 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, l এর মান যখন 0 হয় তখন হয় সেটাকে আমরা বলি s অরবিটাল। l এর মান যখন 1 হয় তখন আমরা বলি p অরবিটাল। l এর মান যখন 2 হয় তখন আমরা বলি p অরবিটাল এবং l এর মান যখন 3 হয় তখন আমরা বলি f অরবিটাল। তারপর আরেকটা জিনিস আমরা জানতে পারি যে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি এবং d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 10টি এবং f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। আমরা যে আরো স্পেসিফিক হয়ে জানি যে p অরবিটালকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে px, py এবং dz। এতটুকু হচ্ছে মোটামুটি আমাদের l অরবিটাল। তারপর যদি আমরা দেখি m অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা আসলে
অনেক ইলেকট্রন যখন প্রধান কক্ষপথে ঘুরতে থাকে তখন অনেকগুলো চৌম্বকীয় প্রভাব থাকে, তখন চৌম্বকীয় প্রভাবের ফলে ইলেকট্রনের অবস্থান কিরকম হয় সেটা বোঝাচ্ছে এম এর মাধ্যমে। এটা এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হবে -2 1 0 1 2। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে -1 0 1। তারপর হচ্ছে এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটা বোঝাচ্ছে ইলেকট্রন দুইভাবে ঘুরতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যে কোনো আমরা যে কোনো একটা ভাবে ধরবো, প্রথমটাকে ধরা হয় +- হাফ দ্বারা এইটাকে বোঝানো হয়। আমরা যদি যে কোনো একটা ইলেকট্রন অবস্থান বের করতে চাই, হয় এটাকে +হাফ ধরবো অথবা সেটাকে -হাফ ধরবে। এখন যদি আমরা দেখি বর্জন নীতি। পলির বর্জন নীতিটা যদি আমরা দেখি তাহলে পলির বর্জন নীতিতে প্রথম বলা হচ্ছে যে 4টা ইলেকট্রন, যে কোনো একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হতে পারবে। এই যে আমরা 4টা কোয়ান্টাম প্রমাণ দেখে আসছি, যে কোনো একটা ইলেকট্রনের যে কোনো একটা 2টা ইলেকট্রন ধরি, এখানে 2টা ইলেকট্রন আছে একটা পরমাণুতে, এই 2টা ইলেকট্রনের এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে সেটা কোনোদিনও সমান হবে না, যে কোনো একটা ডিফারেন্ট হবেই। যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই সমান হতে পারবে না। এইটাই হচ্ছে আমাদের পলির বর্জন নীতি। তারপর হচ্ছে আমবাউ নীতি। আমবাউ নীতি আসলে বোঝাচ্ছে যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। অর্থাৎ ইলেকট্রন যে একটা পরমাণুতে প্রবেশ করবে, প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। এখন আমরা বুঝবো কিভাবে যে কোনটা নিম্ন শক্তি স্তর এবং কোনটা উচ্চ শক্তি স্তর, সেটা বোঝার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি n+l। অর্থাৎ কোনো ইলেকট্রনে n এর মান এবং l এর মান যোগ করব, যেটার মান বড় হবে আমরা সেটাকে উচ্চ শক্তি স্তর বলে বিবেচনা করব। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে n+l এর মান সমান হয়ে যায় 2টা ইলেকট্রনের ক্ষেত্রে, 2টা শক্তি স্তরের ক্ষেত্রে, তখন আমরা যার n এর মান বড় আমরা সেইটাকেই বেশি শক্তিশালী বলে গণনা করব। তারপর হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে আসলে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। এখন সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে বোঝাচ্ছে, আমরা ধরি যে আমরা আগেই বলেছি যে পি কে আমরা 3টা স্টেপে ভাগে ভাগ করতে পারি পি অরবিটালকে, একটা হচ্ছে px এবং py এবং pz, রাইট? তাহলে px এবং py এবং pz এটা 3টাই কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটাল। সমশক্তি সম্পন্ন হুন্ডের নীতি বলছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন একটি করে প্রবেশ করে এবং তাদের দিক একমুখী হয়, মানে যে দিকে প্রবেশ করবে সবগুলো ইলেকট্রনের দিক স্পিন নাম্বার এক দিকে হবে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে এখানে px py pz, আমরা জানি p সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। ধরলাম প্রথম ইলেকট্রন প্রবেশ করলো এই দিকে, যেহেতু 6টি ইলেকট্রন, আমরা যদি এভাবে বলি প্রথম এখানে একটা, এখানে একটা, তারপর এখানে আরেকটা, এখানে আরেকটা, তারপর এখানে আরেকটা, এখানে আরেকটা, না এইভাবে না। আসলে ইলেকট্রন প্রবেশ করে এইভাবে, প্রথমে একটা এখানে একটা প্রবেশ করবে, তারপর এখানে হবে না, তারপর এখানে যাবে এবং এইটার যে দিক হবে এখানেও সেম দিক হবে, তারপর এখানে, তারপর যাবে আবার প্রথম তাতে আসবে এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে। কেন সে যুগ্মভাবে থাকবে? কারণ প্রথমে ইলেকট্রন যদি এইভাবে থাকে তাহলে সে বেশি স্টেবল থাকে, অর্থাৎ বেশি স্থিতিশীল। এইটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি।